6 মাস ধরে যাদের মৃত বলে ধরে নেওয়া হচ্ছিল, ইরানের সেই 3 পাইলট বেঁচে আছেন, কিন্তু আছেন কার হেফাজতে? উত্তরটা এমন এক দেশের নাম যেটা শুনলে অনেকেই অবাক হবেন। আজ 16ই আগস্ট 2026 দুপুর, গত 24 ঘন্টায় সামনে আসা 4টে বড় খবর নিয়ে আজকের এখনকার আলোচনা এক এক করে এখন সবকটাই আপনাদের সামনে রাখছি। প্রথম খবর, ইরান নিজে মুখ খুলেছে নিখোঁজ 3 পাইলট নিয়ে। তারা জীবিত কিন্তু বন্দী। আর এই একটা খবর থেকেই বেরিয়ে আসছে যুদ্ধের এমন একটা দিক যেটা এতদিন পরিষ্কার ছিল না। দ্বিতীয় খবর, হরমুজের ধাক্কায় বেসামাল আমেরিকা। ইরানের কাছে ঘা খাওয়া ট্রাম্প নিজের দেশের মানুষকে এমন একটা কথা বলে বসলেন যেটা কোনো প্রেসিডেন্ট সাধারণত কখনো বলেন না। তৃতীয় খবর, দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ব্যাপক ধ্বংস, একদিনে অন্তত 11 জনের মৃত্যুর খবর। প্রশ্ন হলো, ইসরায়েল কি সত্যি লেবাননের লড়ছে নাকি ইরানের জন্য ফাঁদ পাচ্ছে? সেটাও বলবো। আর চতুর্থ খবর, রাশিয়ার নতুন ড্রোন যুদ্ধের বিপদটাকেই আর এক ধাপ বাড়িয়ে দিল। ঠিক মানুষের মতো ওত পেতে বসে থেকে আঘাত আনার ক্ষমতা, যেটা শুনলে অবাক হবেন। দর্শক বন্ধুরা, শুরু করছি আজকের সর্বপ্রথম খবর দিয়ে। আপনাদের কি মনে আছে যে 1 সপ্তাহ আগে যখন আমরা এই 3 পাইলটের নিখোঁজ হওয়ার খবরটা আপনাদের সামনে রেখেছিলাম, তখন কিন্তু আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে এরপর কি হলো সেই পাইলটদের। আজ সেই ফলো আপটাই সবার আগে দিচ্ছি। দর্শক বন্ধুরা, ইরানের সশস্ত্র বাহিনীর যে কমিটি, মানে যুদ্ধে নিখোঁজ সৈনিকদের খোঁজ করে যে কমিটি, তার প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ বাকির জাদে বলেছেন 3 জনেরই হদিশ পাওয়া গেছে। ইরানের বক্তব্য, মার্চ মাসে যখন এদের সুখোই 24 যুদ্ধবিমান দুটো ভেঙে পড়ে, তখনই কাতারের বাহিনী তাদের জীবিত অবস্থায় ধরে ফেলে। অর্থাৎ ইরানের অভিযোগ যে গত প্রায় 6 মাস ধরে তারা কাতারের হেফাজতেই আছেন, আর এই গোটা সময়টায় তাদের পরিবারের সঙ্গে বা ইরানের কোনো সরকারি কর্তার সঙ্গে একবারও কথা বলতে দেওয়া হয়নি। এখানে একটা কথা স্পষ্ট করে বলে রাখি, এটা এখনো পর্যন্ত ইরানের দাবি। কাতারের দিক থেকে 15ই আগস্ট রাত পর্যন্ত এই অভিযোগ নিয়ে কোনো সরকারি বিবৃতি আসেনি। এবার ঘটনাটা কি ছিল সেটা একটু বলি, গুছিয়ে বলি। মার্চ 2026-এ ইরানের 2টো সুখোই 24 যুদ্ধবিমান কাতারের আল উদেদ সামরিক ঘাঁটির দিকে এগোচ্ছিল। কাতারের বায়ুসেনা বলছে বিমান দুটো অনুমতি ছাড়া তাদের আকাশ সীমায় ঢুকে পড়েছিল, তাই তারা সেগুলোকে গুলি করে নামিয়ে দেয়। ইরানের কালকের বিবৃতি অনুযায়ী ওই বিমানেই থাকা 3 পাইলট সময় মতো বেরিয়ে আসতে পেরেছিলেন, মানে তারা সেই সময় প্রাণে বেঁচে গিয়েছিলেন কিন্তু বন্দী হয়ে যান। এখন ইরান কাতারের কাছে 2টো দাবি রেখেছে। 1, এই 3 জনকে তাদের পরিবারের সঙ্গে কথা বলতে দেয়া হোক, আর 2, তারা কি অবস্থায় আছেন সেটা পরিষ্কার করে জানানো হোক। কিন্তু দর্শক বন্ধুরা, এই খবরটা শুধু 3 জন পাইলটের খবর নয়, এর ভেতরে আরও একটা বড় তথ্য লুকিয়ে আছে যেটা এতদিন স্পষ্ট ছিল না। ফেব্রুয়ারি 2026 থেকে যে যুদ্ধটা শুরু হয়েছে তাতে ধরে নেওয়া হচ্ছিল ইরান মূলত ক্ষেপণাস্ত্র আর ড্রোন দিয়েই আমেরিকার সামরিক ঘাঁটিগুলোতে আঘাত আনছে। এখন এই পাইলটদের ঘটনা থেকে বোঝা যাচ্ছে যে শুধু তাই নয়, ইরানের বায়ুসেনার যুদ্ধ বিমান আর সেই বিমানের পাইলটরাও সরাসরি অভিযানে নেমেছিলেন। মানে ইরান আমেরিকার সামরিক ঘাঁটি পর্যন্ত যুদ্ধ বিমান পাঠিয়ে সরাসরি আকাশপথে হামলা করেছিল, বা অন্তত হামলার চেষ্টা করেছিল। আর সম্ভবত সেই কারণেই এবার আমেরিকার ক্ষতিটাও আগের যে কোনো বারের তুলনায় বেশি হয়েছে। আচ্ছা, এবার আসি আজকের দ্বিতীয় খবরে। এটা একটু মন দিয়ে শুনুন, কারণ এর প্রভাব আমেরিকার সাধারণ মানুষের একদম ডাইরেক্ট পকেটে পড়েছে। হরমুজ প্রণালী, অর্থাৎ যে সরু সমুদ্রপথ দিয়ে উপসাগরীয় দেশগুলোর তেল বাইরে বেরোয়, সেই পথ নিয়ে টানাপোড়েনে আরব দেশগুলোর তেল আটকেছে। হ্যাঁ, ইরানের তেলও আটকেছে, কিন্তু এই যুদ্ধ আমেরিকারও তেল বের করে দিয়েছে। খবরটা শুনুন। আমেরিকায় পেট্রোলের দাম প্রায় $4 প্রতি গ্যালনে পৌঁছে গেছে, বেশি হয়ে। আর সেই দেশের প্রেসিডেন্ট নিজের মানুষের
ক্ষোভের উপর জল ঢালার বদলে যেন আরও একটু তেল ছিটিয়ে দিলেন। 15ই আগস্ট সামনে আসা খবর অনুযায়ী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে হামলার সিদ্ধান্তের জন্য তিনি কোনোদিন ক্ষমা চাইবেন না। মানে তার কথায় সেই সিদ্ধান্ত সঠিক ছিল, আর আমেরিকানদের এই চড়া দামের জ্বালানি নিয়েই থাকতে হবে। ট্রাম্প যুক্তি দিচ্ছেন, আমেরিকার মানুষ পেট্রোলের জন্য যদি একটু বেশি টাকা দেয়, তাহলে সেটা ওই দামেরই অংশ যে দাম ইরানকে পরমাণু অস্ত্র হাতে পাওয়া থেকে আটকাতে গিয়ে চোকাতে হচ্ছে। একটু ভাবুন, কোনো দেশের প্রেসিডেন্ট নিজের মানুষকে বলেন এরকম কথা যে দাম বাড়ছে, সহ্য করে নিন? সাধারণত সরকার বলে আমরা দাম কমাবো। ট্রাম্প বলছেন না, এটা সহ্যই করতে হবে। কেউ কেউ কথাটাকে নির্লজ্জতা বলছেন, কিন্তু আমাদের অন্য দিকটাও দেখতে হবে। আমেরিকা আর তার সেনাবাহিনী হরমুজের সমস্যা আজও মেটাতে পারেনি। পৃথিবীর প্রায় 20% তেল আর এলএনজি এই একটা পথ দিয়েই জাহাজে করে যায়, যে পথ দিয়ে দুনিয়ার 5 ভাগের 1 ভাগ জ্বালানি চলাচল করে। সেই পথ অচল হয়ে গেলে তার প্রভাব রাতারাতি মুছে ফেলা যায় না। আর আজ যদি এই যুদ্ধ বন্ধও হয়ে যায়, এই ধাক্কাটা কয়েক বছর ধরে চলবে। আর এখন তার সরাসরি ছাপ পড়ছে আমেরিকার পাম্পে। তার মানে ট্রাম্পের হাতে এই মুহূর্তে কোনো সহজ রাস্তা নেই। হরমুজের জট খুলছে না, বিশ্বের তেল সরবরাহে চাপ রয়ে গেছে, আর তার দাম আমেরিকার সাধারণ মানুষও নিজের পকেট থেকে দিচ্ছে। এখন দেখার, ট্রাম্পের এই কড়া কথা শুধু কথার মধ্যেই আটকে থাকে, নাকি আমেরিকার মানুষ নিজেদের যুদ্ধপ্রিয় সরকারকে এবার হিসেব বুঝিয়ে দেয়। এগিয়ে যাই তৃতীয় খবরে। দর্শক বন্ধুরা, 15ই আগস্ট ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননে খুব ভারী বিমান হামলা চালিয়েছে। অনেক মাস পর ওই এলাকায় এই মাপের বোমাবর্ষণের ছবি সামনে এসেছে। দের আল জাহারানি এলাকাটা পুরো ধুলো আর ধোঁয়ায় ঢেকে গেছে। বহু বাড়ি আর অন্যান্য কাঠামো একেবারে মাটিতে মিশে গেছে। অনেক গাড়ি দুমড়ে মুচড়ে পড়ে আছে রাস্তায়। লেবাননের সংবাদ মাধ্যম বলছে যে দের আল জাহারানিতে ইসরায়েলি বিমান হামলায় 4 জন মারা গেছেন, আর আনসারা অন্য আর একটা এলাকায় দ্বিতীয় একটা হামলায় মারা গেছেন 7 জন, আর আহত হয়েছেন 3 জন। অর্থাৎ ওই একই দিনে লেবাননে অন্তত 11 জনের মৃত্যুর খবর আছে। দক্ষিণ লেবাননের উত্তেজনা আবার একটা বিপজ্জনক জায়গায় পৌঁছে যাচ্ছে। এখানে একটা পুরনো কথা আপনাদের এবার একটু মনে করিয়ে দিই। আজ থেকে প্রায় 1.5 মাস আগে ইরান ইসরায়েলকে সরাসরি সতর্ক করেছিল, লেবাননের উপর তীব্র হামলা চলতে থাকলে ইরানের ক্ষেপণাস্ত্র আর ড্রোন আবার ইসরায়েলের উপর নামতে থাকবে। সেই সতর্কবার্তার পরেও ইসরায়েল হামলা চালিয়ে গেছে, আর গত 2 দিনে সেই হামলার মাত্রা আরও বেড়েছে। তাহলে প্রশ্নটা কি দাঁড়াচ্ছে? ইরান কি নিজের সতর্কবার্তা অনুযায়ী কাজ করবে, নাকি ইসরায়েল ইচ্ছে করেই লেবাননে চাপ বাড়াচ্ছে যাতে ইরানকে আবার এই যুদ্ধে ভিতরে টেনে আনা যায়? আমার যুক্তি বলছে ইরান এই মুহূর্তে বুদ্ধি খাটিয়ে চলছে। একসঙ্গে দুটো ফ্রন্টে জড়াতে চাইছে না, আগে আমেরিকার সঙ্গে বিষয়টা মেটাতে চাইছে। আর সেই জায়গা থেকেই সম্ভাবনাটা উড়িয়ে দেওয়া যায় না যে এই হামলাগুলো শুধু লেবাননের মধ্যে সীমাবদ্ধ কোনো সামরিক অভিযান নয়, বরং বড় কোনো পরিকল্পনার অংশ। এবার এই প্রতিবেদনের শেষ খবরটা যুদ্ধের ময়দানের চেহারাই বদলে দিচ্ছে। রাশিয়া ড্রোন যুদ্ধকে আরও এক ধাপ উপরে তুলে দিয়েছে। এখন এমন ড্রোন ব্যবহার হচ্ছে যেগুলো রাস্তার ধারে নেমে পড়ে, ঘন্টার পর ঘন্টা কোনো আড়ালে চুপচাপ পড়ে থাকে, ঠিক যেভাবে একজন স্নাইপার ওত পেতে বসে থাকে, তারপর হঠাৎ উঠে গিয়ে আঘাত আনে। এই ড্রোনগুলোকে বলা হচ্ছে লার্কার ড্রোন, সোজা বাংলায় ওত পেতে থাকা ড্রোন। এদের সবচেয়ে বড় বিশেষত্ব কি শুনুন। বিশেষত্ব হলো এরা শুধু ক্যামেরার উপরে ভরসা করে না, এদের গায়ে মাইক্রোফোনও লাগানো থাকে, যা ওই দূর থেকে কোনো গাড়ি আসার আওয়াজ শুনতে থাকে। আর যেই গাড়িটা বা ওই সামরিক যান বা যা কিছুর শব্দ কানে আসে, যেই ওটা কাছে আসে, ড্রোনটা আবার উড়ান দেয় এবং সেই লক্ষ্যের দিকে এগিয়ে গিয়ে হামলা চালায়।
মানে ব্যাপারটা আর আকাশ থেকে ড্রোন পাঠিয়ে হামলা করার মধ্যে আটকে নেই। ড্রোন এখন রাস্তার ধারে লুকিয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে পারে আর সঠিক সময়ে সামনে এসে আঘাত করতে পারে। রাশিয়ার এই নতুন ড্রোন দেখিয়ে দিচ্ছে যুদ্ধক্ষেত্রে ড্রোন আর শুধু নজরদারি বা সরাসরি হামলার যন্ত্র নয়, ফাঁদ পেতে ওত পেতে আঘাত করার একটা নতুন বিপজ্জনক অস্ত্র হয়ে উঠেছে। আজ যাদের হাতে উন্নত ড্রোন আছে, আত্মঘাতী ড্রোন আছে, তারা দুনিয়ার বড় বড় নৌবাহিনী আর বিমান বাহিনীর সঙ্গেও টক্কর নিচ্ছে। এবার আপনাদের কাছে একটা মতামত জানতে চাই, আপনাদের কি মনে হয় লেবাননে এই বাড়তে থাকা হামলার জবাবে ইরান কি শেষ পর্যন্ত সরাসরি নেমে পড়বে, নাকি আমেরিকার সঙ্গে বোঝাপড়াটা শেষ না হওয়া পর্যন্ত সে চুপ করেই থাকবে? আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানান, আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির লাইভ পর্যালোচনায়। প্রিয় দর্শক, আমাদের আজকের লাইভের বিষয় হচ্ছে যে এবার পরমাণু অস্ত্রের মাধ্যমে জবাব দেবে ইরান, এমনই হুমকি দিয়েছেন ইরানের একজন ধর্মীয় নেতা। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পর্যালোচনার আশা করছি শেষ পর্যন্ত আপনারা থাকবেন। আপনাদের মতামতগুলো ইউটিউবের কমেন্ট বক্সে গিয়ে লিখুন। প্রিয় দর্শক, আপনারা জানেন যে এই মুহূর্তে অঘোষিত একটা যুদ্ধবিরতি চলছে। ডোনাল্ড ট্রাম্পের এই অঘোষিত যুদ্ধবিরতিতে ইরান স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, যদি কখনো হামলা করা হয় ইরানের উপর, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে। কিন্তু এখন যিনি হুঙ্কার দিলেন তিনি স্পষ্ট করেই বললেন যে এবার আর কেবলমাত্র বা শুধুমাত্র ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা নয়, বরং এবার ইরান পারমাণবিক অস্ত্র দিয়ে হামলা করতে চায়। প্রিয় দর্শক, চলুন ঘটনার ভেতরে আমরা প্রবেশ করি। এতদিন ইরানের হুমকির মূল কেন্দ্রবিন্দুতে ছিল কেবল দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং ড্রোন। এটা সবাই জানেন। হরমুজ প্রণালী ঘিরে এখনো উত্তেজনা শেষ হয়নি। এইরকম একটা পরিস্থিতিতে সবার মধ্যে আশঙ্কা বা আতঙ্ক যে আবার কখন যুদ্ধটি শুরু হয়, যে কোনো মুহূর্তে শুরু হতে পারে যুদ্ধ। তো প্রিয় দর্শক, এইরকম পরিস্থিতিতে আসলে আমরা কি দেখতে পাচ্ছি? ইরানকে কিন্তু ফুল কনফিডেন্ট দেখতে পাচ্ছি। এত কনফিডেন্ট যে তারা মনে করছে আগামীতে যে কোনো যুদ্ধ হলে সেই যুদ্ধে মধ্যপ্রাচ্য থেকে আমেরিকাকে একেবারে ঝেঁটিয়ে বিদায় করতে পারবে। দেখুন, এবার ইরানের এক প্রভাবশালী ধর্মীয় নেতা এমন মন্তব্য করেছেন যা মধ্যপ্রাচ্যীয় সংঘাতের পুরো হিসাব পাল্টে দিতে পারে। তার বক্তব্য, পরিস্থিতি যদি আরো এক ধাপ এগোয়, তবে ইরান এমন সিদ্ধান্তের দিকে যেতে পারে যা নিয়ে বছর ধরে সে সবচেয়ে বেশি উদ্বেগ প্রকাশ করছে। অর্থাৎ তেহরানের সমরাস্ত্র হুমকির কেন্দ্রে এবার প্রকাশ্যে উঠে এসেছে পারমাণবিক অস্ত্র। দর্শক, ইরানের আহভাজ শহরের জুমার নামাজের খতিব এবং ধর্মীয় নেতা মোহাম্মদ নবী মুসা ভি ফার্দ শুক্রবার এক খুতবায় এই সতর্ক বার্তা দেন। তিনি বলেন, প্রতিপক্ষ যদি ইরানের বিরুদ্ধে কথিত ইনফ্রাস্ট্রাকচার ওয়ার বা দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে বড় ধরনের হামলা শুরু করে, তবে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন দিকে যাবে। তার ভাষায়, যদি আমাদের অবকাঠামো লক্ষ্য করে যুদ্ধ শুরু হয়, তবে আমরা বাধ্য হয়ে পরমাণু অস্ত্রের দিকে হাত বাড়াবো। এই বক্তব্যের পর নড়ে চড়ে বসেছে পশ্চিমা বিশ্ব। প্রশ্ন উঠেছে, ইরান কি সত্যি তার দীর্ঘদিনের পরমাণু নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে? তবে বিশ্লেষণ বলছে যে এটি এখনো ইরান সরকারের পক্ষ থেকে পরমাণু অস্ত্র তৈরির কোনো আনুষ্ঠানিক ঘোষণা নয়। তা সত্ত্বেও বক্তব্যটির রাজনৈতিক গুরুত্ব কম নয়। মুসা ভি ফার্দ স্পষ্ট করে বলেছেন, ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কিত সিদ্ধান্ত নেয়ার বিষয়টি দেশটির অভ্যন্তরীণ এখতিয়ার। অর্থাৎ তেহরানকে পরমাণু শক্তি নিয়ে ক্রমাগত চাপে ফেললে ইরান আরো কঠোর সামরিক অবস্থানে যেতে পারে, সেই বার্তাই দেওয়া হচ্ছে। বক্তব্যের এক পর্যায়ে তিনি সরাসরি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দেন। মুসা ভি ফার্দ বলেন, সংঘাত আরো বিস্তৃত হলে মধ্যপ্রাচ্যে অবস্থিত সব মার্কিন ঘাঁটি ও স্বার্থ ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সরাসরি লক্ষ্যবস্তুতে পরিণত হবে।
প্রিয় দর্শক, তার দাবি যুক্তরাষ্ট্র ইতিমধ্যে এই সংঘাতে এমন এক জটিল পরিস্থিতি তৈরি করেছে বা জটিল পরিস্থিতিতে পড়েছে যা থেকে উত্তরণ তাদের জন্য কঠিন হয়ে পড়ছে। এর মাধ্যমে বোঝা যায় তেহরান সংঘাতকে একটি আঞ্চলিক চাপে রূপ দিতে চায়, যেখানে হরমুজ প্রণালীর পাশাপাশি মধ্যপ্রাচ্যের সামরিক ও অর্থনৈতিক পথগুলো মার্কিন স্বার্থের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির উপদেষ্টা মোহাম্মদ মুখবারও এক পৃথক বক্তব্যে আরো কঠোর বার্তা দিয়েছেন। তার হুঁশিয়ারি, ইরানের নীতিগত শর্তগুলো পূরণ করা না হলে চলমান পরিস্থিতি মারাত্মক আক্রমণাত্মক যুদ্ধের পর্যায়ে মোড় নিতে পারে। অর্থাৎ ইরানের পক্ষ থেকে এখন দুটি স্পষ্ট কৌশল দৃশ্যমান। একদিকে হরমুজ প্রণালীর উপর সার্বভৌম নিয়ন্ত্রণ রক্ষা, অন্যদিকে চাপ বাড়লে সর্বাত্মক প্রতিরোধের ব্যবস্থা। আর এর সঙ্গে পরমাণু অস্ত্রের সরাসরি ব্যবহার সম্পর্কিত নতুন সতর্ক বার্তাটি পুরো মধ্যপ্রাচ্য পরিস্থিতিকে আরো জটিল এবং স্পর্শকাতর করে তুলেছে। প্রিয় দর্শক, এখন আমরা দেখতে চাই যে ইরান কি সত্যিকার অর্থেই পরমাণু অস্ত্র তৈরি করতে সক্ষম হয়েছে কিনা। দর্শক, আপনারা সবাই জানেন যে ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি একটা নীতিকে সবসময় অবলম্বন করতেন। সেই নীতিটি কি? যে পরমাণু শক্তিকে কেবলমাত্র জ্বালানি উৎপাদন এবং জনগণের কল্যাণে ব্যবহার করা, পারমাণবিক শক্তিকে কখনোই অস্ত্রে রূপান্তর এবং তা জনগণের বিরুদ্ধে বা যে কোনো দেশ হোক না কেন সেই দেশের মানুষের বিরুদ্ধে ব্যবহার ইসলামের দৃষ্টিকোণ থেকে অনৈতিক বলে মনে করতেন আয়াতুল্লাহ আলী খামেনি। বিপ্লবের পর দীর্ঘদিন ধরে এই নীতি ধরে রেখেই এগিয়ে গেছে দেশটি। ফলে যখনই এই প্রশ্ন উঠেছে যে ইরান কি পারমাণবিক অস্ত্র তৈরি করার সক্ষমতা অর্জন করেছে, তখনই কিন্তু সরকারের তরফ থেকে বারবার বলা হয়েছে যে হ্যাঁ, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির ক্ষেত্রে সক্ষমতা অর্জন করলেও অস্ত্র তৈরি করবে না। মানে সবসময় একটা ধোঁয়াশার মধ্যে থাকতে আমরা দেখেছি। প্রিয় দর্শক, তো এখন ধর্মীয় নেতা মুসাভি ফার্দ যেই ধরনের বক্তব্য দিলেন তাতে কিন্তু উদ্বেগ আরো বাড়ছে। দেখুন, আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাতের পর এই বক্তব্যটি সবার সামনে আসে যে আমরা দীর্ঘদিন ধরে আয়াতুল্লাহ আলী খামেনির নীতি অনুসরণ করেছি, এখন এই নীতি থেকে আমাদের সরে আসা প্রয়োজন। সেই প্রেক্ষাপটেই কিন্তু দেশের অভ্যন্তর থেকে যারা কট্টরপন্থী তারা এই আলোচনাও তুলেছিলেন যে আমরা খুব দ্রুততম সময়ের মধ্যে আমাদের নীতি পরিবর্তন করে পারমাণবিক অস্ত্র তৈরির বিষয়টি জনসম্মুখে আনব। যাই হোক, পেন্টাগনের অনেক গবেষক বলছেন যে ইরান এখন পর্যন্ত যে সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ রেখেছে তা দিয়ে 12 থেকে 15টি পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে। এই বিষয়ে কিন্তু ইরান কোনো মুখ খোলেনি বা স্পষ্ট করেনি। যাই হোক, একটা গুরুত্বপূর্ণ ঘটনা আপনাদেরকে জানাই, সেটা হচ্ছে আপনারা সবাই জানেন যে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো আন্তর্জাতিক আণবিক সংস্থা একটা চুক্তির আলোকে সবসময় পরিদর্শন করত এবং নানা ধরনের বিধিনিষেধ আরোপ করত, যেহেতু ইরান আন্তর্জাতিক আণবিক সংস্থার আহ যে বিধিমালাগুলো আছে সেগুলোতে অনুস্বাক্ষর করেছে। কিন্তু দেখা গেল যে গত বছরের ডিসেম্বরে যখন ইরানের বিভিন্ন পারমাণবিক স্থাপনায় মার্কিন যুক্তরাষ্ট্র হামলা করলো, তখন কিন্তু সেই সংস্থাটি টু শব্দটি করলো না। অথচ বলা আছে আইনে যে আণবিক শক্তি সংস্থার অনুস্বাক্ষরকারী যে কোনো দেশের বিরুদ্ধে, পারমাণবিক স্থাপনার বিরুদ্ধে যদি আক্রমণ করা হয় তাহলে পাশে দাঁড়াবে বা আইনি সহায়তা দেবে বা নিন্দা জানাবে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র যখন ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আক্রমণ করে তখন কোনো ধরনের নিন্দাই জানায়নি এই সংস্থাটি। অধিকন্তু আমরা দেখেছি যে পেন্টাগন থেকে বলা হয়েছে, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প নিজেই বলেছেন যে আমরা ইরানের পারমাণবিক স্থাপনাগুলো গুড়িয়ে দিয়েছি। এখন দেখুন, পরিবর্তিত পরিস্থিতিতে আন্তর্জাতিক আণবিক সংস্থা আবারও ইরানের সঙ্গে সেই সব চুক্তির পুনরুজ্জীবন ঘটাতে চাচ্ছে। এখন ইরান স্পষ্টভাবে জানাচ্ছে যে যেহেতু বিপদাপন্ন সময়ে আমাদের পাশে দাঁড়ায়নি আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা, এর বাইরে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ইরানের সব পারমাণবিক স্থাপনাগুলোকে গুড়িয়ে দেওয়া হয়েছে। সুতরাং এখন তো আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার
এর সঙ্গে সহযোগিতা বা তাদেরকে আমাদের স্থাপনাগুলো পরিদর্শন করতে দেওয়ার প্রশ্নই উঠে না। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথা যদি সত্য হয়, তাহলে নিশ্চয়ই আমাদের স্থাপনাগুলো ধ্বংস হয়ে গেছে। এইরকম একটা শক্ত অবস্থানে কিন্তু ইরান রয়েছে। কিন্তু দেখুন, আন্তর্জাতিক বিশ্বে এটা প্রকাশ্য না হলেও সবাই জানে যে ইরান ইতোমধ্যে সেই সক্ষমতা অর্জন করেছে। এখন ইরান এটা নিয়ে ঘোষণা দেবে কি দেবে না, এটা একান্তই তাদের ব্যাপার। তবে অদূর ভবিষ্যতে সম্ভবত এই ধরনের ঘোষণাও আসতে পারে। কারণ ইরান মনে করছে যে মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে সীমা লঙ্ঘন করছে, তাতে তাদের আর মুখ বুজে বসে থাকার কোনো সুযোগ নেই। দেখুন, এই যে ছবিতে দেখছেন, ইরানের স্পিকার বাকির গালিবাফ তিনি ইতোমধ্যে স্পষ্টভাবে জানিয়েছেন যে আমরা বসে নেই, আমরা পূর্ণোদ্যমে প্রস্তুতি নিচ্ছি। যে কোনো মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র হামলা করলে আমরা দ্বিগুণ হামলা করতে প্রস্তুত রয়েছে। আপনারা দেখুন যে ইতোমধ্যে জর্ডানের অবস্থা ভয়াবহ, কুয়েতের অবস্থা ভয়াবহ, সংযুক্ত আরব আমিরাতের অবস্থা আরো খারাপ। এই জায়গাগুলো থেকে, এই দেশগুলো থেকে ইতোমধ্যে মার্কিন ঘাঁটিগুলো এবং সেনা প্রত্যাহারের প্রস্তুতি শুরু হয়ে গেছে। ইরাক ইতোমধ্যে স্পষ্ট বার্তা দিয়েছে যে আমাদের দেশ থেকে যদি সেপ্টেম্বরের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটি প্রত্যাহার না করা হয়, তাহলে আমরা ব্যবস্থা গ্রহণ করব। তো যার ফলশ্রুতিতে মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি দিয়েছে যে হ্যাঁ, সেপ্টেম্বরের মধ্যে তারা ঘাঁটি তুলে নেবে। তো দেখা যাক প্রিয় দর্শক, মধ্যপ্রাচ্যের যে নতুন সমীকরণ, সেই সমীকরণে অনেক কিছুই ঘটতে যাচ্ছে, হয়তো সময়ের অপেক্ষা। এখন আমরা দেখতে পেলাম মুসাভি ফার্দ তিনি ঘোষণা দিলেন যে পারমাণবিক অস্ত্রেই আমরা জবাব দেব। দেখুন, মুসাভি ফার্দ তিনি কোনো সাধারণ নেতা নন, তিনি ইরানের গুরুত্বপূর্ণ উচ্চতর পরিষদের একজন সদস্য, অর্থাৎ সর্বোচ্চ নেতার যে পরিষদের একজন সদস্য, সর্বোচ্চ নেতা নির্বাচন প্রক্রিয়ার সঙ্গেও তিনি যুক্ত। সুতরাং তার পক্ষ থেকে এই ধরনের মন্তব্য আসা মানে অনেক কিছুই ইঙ্গিত করছে। প্রিয় দর্শক, দেখা যাক, আমরা সময়ের অপেক্ষায় রয়েছি। নিশ্চয়ই সময়ই বলে দেবে কি হতে যাচ্ছে, আর ময়দানে লড়াই করে কে টিকে থাকতে পারবে তার জন্য আর খানিকটা অপেক্ষা করতে হবে। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সবার জন্য অনেক শুভেচ্ছা।